মাত্র ১ মিনিটের ব্যবধানে দুটি ভয়ঙ্কর ভূমিকম্পে আক্ষরিক অর্থেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। ১৯০০ সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এই জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত ৯২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এই মর্মান্তিক নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এছাড়া প্রায় ৩,০০০ মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। চোখের পলকে অসংখ্য ভবন মাটির সাথে মিশে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন বহু মানুষ, যাদের জীবিত উদ্ধারের আশা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। এদিকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বজনদের উদ্ধার কাজে চরম ধীরগতির কারণে ভেনেজুয়েলার সাধারণ মানুষের মধ্যে এখন ক্ষোভের আগুন জ্বলছে। তবে সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পাশাপাশি মেক্সিকো ও সুইজারল্যান্ডের মতো দেশ থেকে বিশেষায়িত উদ্ধারকারী দল ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা লা গুয়াইরা স্টেটে পৌঁছেছে। ভূতত্ত্ববিদ ডাক্তার অ্যামি গিলিগানের মতে সান সেবাস্টিয়ান ফল্টে ১০০ থেকে ২০০ কিলোমিটার দীর্ঘ ফাটল ধরার কারণেই এই প্রলয়ঙ্করী দুর্যোগ নেমে এসেছে। ইতিমধ্যেই উদ্ধারকারী দলগুলো পৌঁছালেও ধ্বংসের মাত্রা এত বেশি যে মৃতের সংখ্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শক, আজকের সংবাদ বিশ্লেষণে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা এমন একটি প্রাকৃতিক এবং মানবিক বিপর্যয় নিয়ে অত্যন্ত গভীর, বিস্তৃত এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে যাচ্ছি, যা শুধু একটি দেশের নয়, বরং সমগ্র ল্যাটিন আমেরিকার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম মর্মান্তিক একটি অধ্যায় হয়ে উঠেছে। ভেনেজুয়েলার মাটিতে আঘাত হানা স্মরণকালের ভয়াবহ এই জোড়া ভূমিকম্প আমাদের সামনে প্রকৃতির এক নিষ্ঠুর এবং অকল্পনীয় রুদ্ররোষের চিত্র তুলে ধরেছে। নিহতের সংখ্যা ইতোমধ্যেই ৯২০ জন ছাড়িয়ে গেছে, আর আহত হয়েছেন ৩,০০০-এরও বেশি মানুষ। কিন্তু এই সংখ্যাগুলো কেবলই কিছু পরিসংখ্যান নয়, এর পেছনে লুকিয়ে আছে হাজারো পরিবারের কান্না, স্বজন হারানোর আর্তনাদ এবং এক চরম অনিশ্চিত ভবিষ্যতের গল্প। আজ আমরা বিশ্লেষণ করব কেন এই ভূমিকম্পটি এতটা ধ্বংসাত্মক হল, এর পেছনের ভূতাত্ত্বিক বা জিওলজিক্যাল কারণগুলো কি, কেন উদ্ধার কাজের ধীরগতি নিয়ে সাধারণ মানুষের মনে এত তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং ভেনেজুয়েলার মতো একটি অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত দেশে এমন একটি দুর্যোগ কতটা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। দর্শক, আলোচনা শুরুতেই আমাদের বুঝতে হবে এই ভূমিকম্পের ভূতাত্ত্বিক বা জিওলজিক্যাল ভয়াবহতা ঠিক কতটা তীব্র ছিল। আপনারা খবরে শুনেছেন যে বুধবার রাতে মাত্র ১ মিনিটের ব্যবধানে রিক্টার স্কেলে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত এনেছে। ভূকম্পন বিশেষজ্ঞদের ভাষায় এ ধরনের ঘটনাকে বলা হয় ডাবলেট আর্থকোয়েক বা জোড়া ভূমিকম্প। সাধারণত একটি বড় ভূমিকম্প বা মেইন শকের পর বেশ কিছু ছোট ছোট আফটার শক বা পরাঘাত হয়ে থাকে, কিন্তু যখন মাত্র ১ মিনিটের ব্যবধানে প্রায় সমান বা তার চেয়েও বেশি শক্তির দুটি মূল ভূমিকম্প পরপর আঘাত হানে, তখন তার ধ্বংস ক্ষমতা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। প্রথম ৭.২ মাত্রার কম্পনে ভবনগুলোর মূল ভিত্তি বা ফাউন্ডেশন যখন মারাত্মকভাবে দুর্বল হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় এবং আরও শক্তিশালী ৭.৫ মাত্রার কম্পনটি এসে ভবনগুলোকে আক্ষরিক অর্থেই মাটির সাথে মিশিয়ে দেয়। ভেনেজুয়েলার ক্ষেত্রে ঠিক এই ঘটনাটি ঘটেছে, আর এ কারণেই এটিকে ১৯ শতকের পর থেকে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে ধ্বংসাত্মক ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই প্রলয়ঙ্করী ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়ে ভূতত্ত্ববিদরা যে প্রাথমিক বিশ্লেষণ দিয়েছেন তা অত্যন্ত উদ্বেগের। তারা জানিয়েছেন ভেনেজুয়েলার উত্তর উপকূল জুড়ে বিস্তৃত সান সেবাস্টিয়ান ফল্ট বা চ্যুতি রেখায় বিশাল এক ফাটল সৃষ্টি হওয়ার কারণেই এই ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। দর্শক, এই সান সেবাস্টিয়ান ফল্ট লাইনটি হল এমন একটি ভূতাত্ত্বিক সীমানা যেখানে ক্যারিবিয়ান টেকটনিক প্লেট এবং সাউথ আমেরিকান টেকটনিক প্লেট একে অপরের সাথে ঘর্ষণরত অবস্থায় রয়েছে। বছরের পর বছর ধরে এই দুটি বিশাল প্লেটের মধ্যে যে ভূতাত্ত্বিক চাপ বা স্ট্রেস জমা হচ্ছিল, বুধবার রাতে তা এক বিশাল বিস্ফোরণের মতো নির্গত হয়েছে। স্কটল্যান্ডের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যার প্রখ্যাত প্রভাষক ড অ্যামি গিলিগান এই বিষয়টি নিয়ে একটি অত্যন্ত ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ৭.৫ মাত্রার এত বড় একটি ভূমিকম্পে সাধারণত ১০০ থেকে ২০০ কিলোমিটার দীর্ঘ ফল্ট লাইনে ভাঙন সৃষ্টি হতে পারে। একটু কল্পনা করে দেখুন, মাটির নিচে যদি ১০০ থেকে ২০০ কিলোমিটার লম্বা একটি ফাটল তৈরি হয়, তবে মাটির ওপরে থাকা শহর, নগর বা বন্দরগুলোর অবস্থা কী হতে পারে।
এর ফলে যে বিপুল পরিমাণ সিসমিক এনার্জি বা ভূকম্পন শক্তি নির্গত হয়েছে তা ভেনেজুয়েলার লা গুয়াইরা স্টেটের মতো ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে একেবারে তছনছ করে দিয়েছে। এখন আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে বিশ্লেষণ করতে হবে, আর তা হল উদ্ধার কাজের ধীরগতি এবং সাধারণ মানুষের ক্ষোভ। আমরা জানি যে কোনো বড় ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার্স বা সোনালি সময়। এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের জীবিত উদ্ধার করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু ভেনেজুয়েলার সাধারণ মানুষের অভিযোগ হল এই মহামূল্যবান সোনালি সময়ে সরকারি উদ্ধারকারী দলগুলোর তৎপরতা ছিল চরম হতাশাজনক। কেন এমনটি হলো? এর উত্তর লুকিয়ে আছে ভেনেজুয়েলার গত এক দশকের চরম অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যে। আমরা সবাই জানি যে ভেনেজুয়েলা একসময় ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনী এবং সমৃদ্ধশালী দেশগুলোর একটি ছিল, যার মূল কারণ ছিল তাদের বিশাল তেলের রিজার্ভ। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা, হাইপার ইনফ্লেশন বা চরম মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক মহলের নানা নিষেধাজ্ঞা এবং প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে দেশটির অর্থনীতি গত কয়েক বছর ধরে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই অর্থনৈতিক ধসের সরাসরি প্রভাব পড়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরি সেবা খাতগুলোর ওপর। একটি আধুনিক এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোর জন্য যে ধরনের ভারী যন্ত্রপাতি, অত্যাধুনিক সেন্সর, প্রশিক্ষিত রেস্কিউ ডগ বা উদ্ধারকারী কুকুর এবং তাৎক্ষণিক রেসপন্স ফোর্সের প্রয়োজন হয়, ভেনেজুয়েলার বর্তমান প্রশাসনের কাছে তার চরম অভাব রয়েছে। ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সের গাড়িগুলোতে জ্বালানি তেলের অভাব, উদ্ধারকর্মীদের আধুনিক সরঞ্জামের অভাব এবং সর্বোপরি একটি সুসমন্বিত কমান্ড সেন্টারের অনুপস্থিতি এই উদ্ধার কাজকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। যখন সাধারণ মানুষ দেখছে যে তাদের চোখের সামনে তাদের সন্তান, পিতা-মাতা বা আত্মীয়স্বজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আর্তনাদ করছে, অথচ সরকারি উদ্ধারকর্মীরা পর্যাপ্ত যন্ত্রপাতি নিয়ে সেখানে পৌঁছাতে পারছে না, তখন তাদের মনে ক্ষোভ এবং হতাশা জন্ম নেওয়াটা খুবই স্বাভাবিক। অনেক জায়গায় দেখা গেছে সাধারণ মানুষ খালি হাতে শাবল বা সাধারণ হাতুড়ি দিয়ে কনক্রিটের বিশাল সব স্ল্যাব সরানোর আপ্রাণ চেষ্টা করছে। এই দৃশ্যগুলো শুধু হৃদয় বিদারক নয়, বরং এটি একটি রাষ্ট্রের প্রশাসনিক সক্ষমতার চরম ব্যর্থতার প্রমাণ। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোরে রদ্রিগেজ সরকারিভাবে ৯২০ জনের মৃত্যুর কথা স্বীকার করলেও স্থানীয় মানুষ এবং নিরপেক্ষ পর্যবেক্ষকদের মতে এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ অসংখ্য প্রত্যন্ত অঞ্চলে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতেই পারেননি। এছাড়া ৩,০০০-এরও বেশি মানুষ যে মারাত্মকভাবে আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া এখন দেশটির ভঙ্গুর স্বাস্থ্য খাতের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার হাসপাতালগুলো আগে থেকেই ওষুধ, স্যালাইন, ব্যান্ডেজ এবং বিদ্যুতের চরম সংকটে ভুগছিল। এই ভূমিকম্পের পর যখন হাজার হাজার মুমূর্ষু রোগীকে একসাথে হাসপাতালে আনা হচ্ছে, তখন ডাক্তার এবং নার্সরা আক্ষরিক অর্থেই দিশেহারা হয়ে পড়েছেন। অনেক রোগীকে হাসপাতালের বারান্দায় বা খোলা মাঠে ফেলে চিকিৎসা দিতে হচ্ছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে লাইফ সাপোর্ট বা ইমার্জেন্সি অপারেশন থিয়েটারগুলো ঠিকমতো চালানো যাচ্ছে না। এটি এমন এক মানবিক বিপর্যয় যা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে এই গভীর অন্ধকারের মাঝেও একটি আশার আলো হল আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত এবং স্বতঃস্ফূর্ত রেসপন্স বা মানবিক সহায়তা। ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমের আওতায় স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং চেকিয়া থেকে অত্যন্ত দ্রুততার সাথে বিশেষায়িত উদ্ধারকারী দল এবং মানবিক সহায়তা ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। এছাড়া ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ যেমন মেক্সিকো এবং এল সালভাদর, এমনকি সুইজারল্যান্ড থেকেও আন্তর্জাতিক উদ্ধারকারী দল ইতোমধ্যেই লা গুয়াইরা স্টেট সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছে অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এই বিদেশি উদ্ধারকারী দলগুলোর কাছে রয়েছে অত্যাধুনিক থার্মাল ইমেজিং ক্যামেরা, সাউন্ড ডিটেক্টর এবং ভারী কনক্রিট কাটার সরঞ্জাম, যা ধ্বংসস্তূপের গভীরে প্রাণের স্পন্দন খুঁজে পেতে অত্যন্ত কার্যকর। তাদের এই উপস্থিতির ফলে উদ্ধার কাজে কিছুটা গতি আসলেও বিশেষজ্ঞদের আশঙ্কা হল ইতোমধ্যেই অনেক বেশি সময় পার হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে অক্সিজেন সংকট, পানি শূন্যতা এবং মারাত্মক জখমের কারণে আটকে পড়া মানুষগুলোর বেঁচে থাকার সম্ভাবনা প্রতিটি সেকেন্ডের সাথে সাথে কমে আসছে। দর্শক, আন্তর্জাতিক এই সহায়তার একটি ভূরাজনৈতিক দিকও আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন।
ভেনেজুয়েলার বর্তমান সরকারের সাথে ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্বের সম্পর্ক গত কয়েক বছর ধরে অত্যন্ত টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক মতানৈক্য এবং মানবাধিকার ইস্যুতে পশ্চিমা দেশগুলো ভেনেজুয়েলার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল। কিন্তু এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ প্রমাণ করে দিল যে মানবতার কাছে সব ধরনের রাজনৈতিক বৈরিতা হার মানতে বাধ্য। দুর্যোগ কূটনীতি বা ডিজাস্টার ডিপ্লোমেসি আন্তর্জাতিক সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। যখন কোনো দেশ এমন ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে, তখন সমস্ত রাজনৈতিক হিসাব নিকাশ দূরে সরিয়ে রেখে আন্তর্জাতিক সম্প্রদায়কে একতাবদ্ধ হয়ে কাজ করতে হয়। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশগুলো দ্রুততার সাথে যে উদ্ধারকারী দল পাঠিয়েছে তা প্রমাণ করে যে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের জীবন বাঁচানোই এই মুহূর্তে সবচেয়ে বড় অগ্রাধিকার। তবে একই সাথে এটি ভেনেজুয়েলা সরকারের জন্য একটি বড় লজ্জারও কারণ তারা তাদের নিজস্ব জনগণের জীবন রক্ষায় আন্তর্জাতিক সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। এই ভূমিকম্প আমাদের সামনে আরও একটি অত্যন্ত কঠিন এবং রূঢ় বাস্তবতাকে তুলে ধরেছে, আর তা হল বিল্ডিং কোড বা ভবন নির্মাণের সঠিক নিয়মনীতি না মানার ভয়াবহ পরিণতি। জাপান বা চিলির মতো দেশগুলোতেও প্রতিনিয়ত ৭ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানে, কিন্তু সেখানে প্রাণহানির সংখ্যা থাকে খুবই নগণ্য। এর কারণ হল তাদের ভবনগুলো ভূমিকম্প সহনশীল প্রযুক্তিতে তৈরি। কিন্তু ভেনেজুয়েলায়, বিশেষ করে গত কয়েক দশকের অর্থনৈতিক সংকটের কারণে ভবন নির্মাণের ক্ষেত্রে এই ধরনের কোনো নিয়মকানুন বা বিল্ডিং কোড মানা হয়নি। অপরিকল্পিত নগরায়ন, সস্তা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং সরকারের তদারকির চরম অভাবের কারণেই আজ এতগুলো ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কনক্রিটের এই বিশাল স্তূপগুলোর নিচে চাপা পড়ে আজ যে ৯২০ জন মানুষের মর্মান্তিক মৃত্যু হল, তার দায় শুধু প্রকৃতির নয়, বরং একটি দীর্ঘস্থায়ী প্রশাসনিক ব্যর্থতারও। যদি ভবনগুলো সঠিকভাবে নির্মাণ করা হতো, তবে হয়তো এই ৭.৫ মাত্রার ভূমিকম্পেও এত বিশাল সংখ্যক মানুষের প্রাণহানি দেখতে হতো না। ভেনেজুয়েলার এই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ অত্যন্ত কঠিন এবং দীর্ঘ। উদ্ধার কাজ শেষ হওয়ার পর শুরু হবে পুনর্বাসন এবং পুনর্গঠনের এক বিশাল কর্মযজ্ঞ। হাজার হাজার মানুষ যারা আজ গৃহহীন, তাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা, খাবার এবং বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা এবং মহামারী রোধে পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা করা এখন ভেনেজুয়েলা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে দেশের অর্থনীতি আগে থেকেই পঙ্গু হয়ে আছে, তারা কিভাবে এই বিশাল আর্থিক ধাক্কা সামলাবে তা নিয়ে আন্তর্জাতিক অর্থনীতিবিদরাও চরম শঙ্কায় রয়েছেন। এই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ভেনেজুয়েলাকে শুধুমাত্র তাদের নিজস্ব সম্পদের ওপর নির্ভর করলে চলবে না, বরং আন্তর্জাতিক মহলের ব্যাপক আর্থিক অনুদান এবং সহজ শর্তে ঋণের প্রয়োজন হবে। বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো সংস্থাগুলোকে এখন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে ভেনেজুয়েলার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আমরা যদি এই ভূমিকম্পের সামাজিক এবং মনস্তাত্ত্বিক প্রভাব বা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের দিকে তাকাই, তবে দেখব যে এটি পুরো ভেনেজুয়েলার প্রজন্মের ওপর একটি দীর্ঘস্থায়ী ট্রমা বা মানসিক ক্ষত রেখে যাবে। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষরা এই ধরনের প্রলয়ঙ্করী দুর্যোগের পর সবচেয়ে বেশি মানসিক বিপর্যয়ের শিকার হন। চোখের সামনে নিজেদের সাজানো বাড়িঘর ভেঙে পড়তে দেখা, প্রিয়জনের নিথর দেহ ধ্বংসস্তূপ থেকে বের করে আনা, এই দৃশ্যগুলো তাদের স্মৃতিতে আজীবন তাড়া করে বেড়াবে। আন্তর্জাতিক সংস্থাগুলোকে শুধু ত্রাণ বা চিকিৎসা সহায়তাই নয়, বরং এই দুর্যোগ থেকে বেঁচে ফেরা মানুষদের মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সাইকোসোশ্যাল সাপোর্ট বা মনস্তাত্ত্বিক কাউন্সেলিংয়েরও ব্যবস্থা করতে হবে। অন্যদিকে এই দুর্যোগকে কেন্দ্র করে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতেও একটি বড় ধরনের পরিবর্তন বা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভের আগুন জ্বলছে, তা যদি সরকার দ্রুত প্রশমিত করতে না পারে, তবে এটি দেশব্যাপী একটি বড় ধরনের গণবিক্ষোভে রূপ নিতে পারে। মানুষ যখন দেখে যে রাষ্ট্র তাদের সবচেয়ে বিপদের মুহূর্তে পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে, তখন সেই রাষ্ট্রের প্রতি জনগণের আর কোনো আস্থা থাকে না। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন ঠিকই, কিন্তু শুধু পরিদর্শন দিয়ে মানুষের ক্ষোভ মেটানো যাবে না। তাদের প্রয়োজন দ্রুত এবং দৃশ্যমান পদক্ষেপ। এই দুর্যোগ হয়তো ভেনেজুয়েলার রাজনৈতিক নেতৃত্বকে বাধ্য করবে তাদের পূর্ববর্তী ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটি নতুন এবং কার্যকর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে।
অথবা এটি তাদের পতনের একটি অন্যতম অনুঘটক হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকালে দেখা যায় বিবিসি থেকে শুরু করে রয়টার্স সবাই ভেনেজুয়েলার এই মানবিক সংকটের কথা বারবার তুলে ধরছে। এই বৈশ্বিক মনোযোগ ভেনেজুয়েলার জন্য একটি আশীর্বাদ হতে পারে, যদি তারা এটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মহলের সাথে তাদের ঝুলে থাকা সম্পর্কগুলোর উন্নয়ন করতে পারে। কূটনীতির ভাষায় একে বলা যায় ক্রাইসিস অপরচুনিটি। ভেনেজুয়েলা সরকার যদি এই বিদেশি উদ্ধারকারী দলগুলোর সাথে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কাজ করে এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বাধাহীনভাবে কাজ করার সুযোগ দেয়, তবে এটি পশ্চিমা বিশ্বের সাথে তাদের একটি নতুন আস্থার জায়গা তৈরি করতে সাহায্য করবে। পরিশেষে আমরা ভেনেজুয়েলার এই মর্মান্তিক দুর্যোগ থেকে শুধু খবর নয়, বরং গভীর শিক্ষা গ্রহণ করব। প্রাকৃতিক দুর্যোগ যে কোনো মুহূর্তে যে কোনো দেশে আঘাত হানতে পারে, কিন্তু আমাদের প্রস্তুতি এবং ঐক্যবদ্ধতা পারে সেই দুর্যোগের ক্ষয়ক্ষতিকে অনেকাংশে কমিয়ে আনতে। ভেনেজুয়েলার সাধারণ মানুষের এই দুঃসময়ে সমগ্র বিশ্ব তাদের পাশে এসে দাঁড়িয়েছে, আর এটাই মানবতার সবচেয়ে বড় সৌন্দর্য। আমরা আশা করি লা গুয়াইরা থেকে শুরু করে ভেনেজুয়েলার প্রতিটি ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষ খুব দ্রুত এই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে এবং ফিনিক্স পাখির মতো নতুন করে নিজেদের জীবন সাজাবে। আজকের সংবাদ বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং দেশের ও বিদেশের প্রতিটি খবরের পেছনের আসল সত্যটি জানার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।